একাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের দুটো বিষয়। দেখো পরিবেশবিদ্যায় ফার্স্ট দিয়েছে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি, আর সেকেন্ড হচ্ছে তোমার শক্তি। সুস্থায়ী উন্নয়ন ও কৃষি থেকে 2 নম্বরের 4টে করতে হবে আর 6 নম্বরের 2টো করতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 8 আর এখানে 12, মোট হচ্ছে 20 নম্বর। একইভাবে শক্তি, দ্বিতীয়টা শক্তিতে 2 নম্বরের 4টে মানে 8 আর 6 নম্বরের 2টো মানে হচ্ছে 12, মোট 20। তাহলে 2টো অধ্যায় দেওয়া আছে, সুস্থায়ী উন্নয়ন থেকে 20 নম্বর আর শক্তি থেকে হচ্ছে তোমার 20 নম্বর। এবার আমরা দেখো হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন, এটা পর্ষদ থেকে একটা মডেল কোশ্চেনের সেট তোমার বের করেছে। দেখো ইভিএস একাদশ শ্রেণীর সেমিস্টার 2। তাহলে এই সেমিস্টার 2-এ যে মডেল প্রশ্নপত্র বার করেছে তার প্রশ্নের সমাধান করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে দিয়েছে দেখো সুস্থায়ী সমাজ কিভাবে সুস্থায়ী উন্নয়নে সাহায্য করে। উত্তরটা দেখো, সুস্থায়ী উন্নয়নের একটি উদ্দেশ্য হচ্ছে সুস্থায়ী সমাজ গঠন করা, যা প্রকৃতির স্বার্থে কাজ করে সমাজের অস্তিত্বকে দীর্ঘস্থায়ী করবে। সুস্থায়ী সমাজ গুরুত্বপূর্ণ দিক কী কী দিকগুলো এখানে লিখতে হবে। দেখো সমাজের প্রতিটি মানুষের কাজের সুযোগ পাবে, একটা পয়েন্ট করবে। আর্থিক সমতা থাকবে, ধনী দরিদ্রের মধ্যে কোনো বিভাজন থাকবে না, দূষণের মাত্রাকে নিয়ন্ত্রিত করে জীবের বসবাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হবে, সমাজের দারিদ্র্য দূরীভূত হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, মাথা পিছু আয়ের পরিমাণ বাড়বে। তাহলে এই সমস্ত বিষয়গুলো সুস্থায়ী সমাজের লক্ষণ বা উদ্দেশ্য। তাহলে দিকগুলো তোমাকে এখানে 4টে থেকে 5টা মতো লিখে দেবে। 2 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? তোমরা একদম সুস্থায়ী উন্নয়ন বলতে তোমরা বুটল্যান্ড কমিশন, ইংলিশ বা বাংলা যেটা হবে তোমরা লিখবে বুটল্যান্ড কমিশনের মতে কত সালে 1987 সালে কী বলেছে সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝায়। সুস্থায়ী উন্নয়ন হলো এমন একটি ধারণা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমানকালের চাহিদা পূরণ করতে পারে, তাকে এক কথা বলা হবে সুস্থায়ী উন্নয়ন। 3 নম্বর যে কত সালে কোন কমিশন দ্বারা আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয়েছিল। লিখবে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এই কমিশনের নাম চেয়েছে, তোমাকে লিখে দেবে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। কত সালে? 1987 সালে প্রকাশিত হয়েছিল। একবার বিষয়টা কি দেখে নাও। বলছে এই সংস্থার প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের সাধারণ ভবিষ্যৎ, ইংলিশ হচ্ছে আওয়ার কমন ফিউচার। এটি দেশের সরকারকে সুস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করেছে এবং ভারত সরকারকে বিভিন্ন বিষয়ে নির্দেশগুলি কার্যকর করতে হবে এবং পরিবেশ রক্ষার্থে মৌলিক গবেষণায় আরও বিনিয়োগ করতে হবে। তোমাদের প্রশ্নে শুধু এই কমিশনের নামটা লিখতে হবে আর কত সাল, এই দুটো লিখতে হবে। আর এইটা আমি এক্সট্রা অতিরিক্ত একটু বললাম। 4 নম্বরটা দেখো সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। তারপরে উত্তর, সুস্থায়ী কৃষি হলো কৃষি ব্যবস্থার নির্দিষ্ট কর্ম যা বাস্তুতান্ত্রিক নীতি মেনে চলে এবং জীব ও পরিবেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এবার এর বলেছে উদ্দেশ্য এখানে, ঠিক আছে, বা প্রয়োজনীয়তা। তাহলে প্রয়োজনীয়তা তোমরা লিখে দেবে, প্রথম পয়েন্ট লিখবে শস্যাবর্তন। তাহলে সুস্থায়ী কৃষির মাধ্যমে শস্যাবর্তন মানে জমিতে বিভিন্ন শস্য ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা হয়। 2, পুনর্নবীকরণ শক্তির ব্যবহার। পুনর্নবীকরণ দেখো অপুনর্নবীকরণ মানে সৌরশক্তি, বায়ুশক্তি, এই সমস্ত পুনর্নবীকরণ শক্তি এই সুস্থায়ী কৃষিতে তোমার কী করা হয়, বেশি করে ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর লিখবে স্থানীয় আঞ্চলিক খাদ্য সমস্যা। দীর্ঘ দূরত্বে কৃষিজ পণ্যের পরিবহনজনিত খরচ হ্রাস করার জন্য স্থানীয় ও আঞ্চলিক কৃষি ও খাদ্য সরবরাহের ওপর জোর দেওয়া হয়।
স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য লিখে দেবে। ফসলের আবর্তন এবং জৈব সারের ব্যবহারের মতো পদ্ধতির মাধ্যমে মাটির স্বাস্থ্য বজায় থাকে। এই চারটে মতো ছোট এক লাইন করে লিখে দেবে। 5, উৎপত্তি অনুযায়ী মাটি কয় প্রকার ও কি কি? দেখো তাহলে উৎপত্তি অনুসারে মাটিকে 3টে ভাগে ভাগ করা হয়। কী কী মাটি দেখো, ফার্স্ট হচ্ছে বেলে মাটি, তারপরে হচ্ছে এঁটেল মাটি, তারপরে হচ্ছে দোআঁশ মাটি। কটা মাটি? 3টে মাটি। ফার্স্ট দেখো বেলে মাটি, যে মাটিতে বালির ভাগ খুব বেশি থাকে তাকে বেলে মাটি বলে। কত ভাগ বালি থাকে? 80 থেকে 90 ভাগ, বেলে মাটি। তারপর আসো এঁটেল মাটি। এঁটেল মাটি দেখো, যে মাটিতে কাদার ভাগ খুব বেশি থাকে তাকে বলা হয় কাদা মাটি। কাদা কত থাকে? 75 থেকে 90 ভাগ। তারপর হচ্ছে দোআঁশ মাটি, যে মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান সমান থাকে তাকে বলা হচ্ছে দোআঁশ মাটি। তাহলে বালি কাদার ভাগ তিনটেই প্রায় 30-এর মতো করে, 30%-এর মতো থাকে। তাহলে 3টে মাটি কত করে থাকে তোমরা লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো, শস্য বর্তন বা শস্য পর্যায় কিন্তু এক, ইংলিশে হচ্ছে ক্রপ রোটেশন। একই কৃষি জমিতে বছরের পর বছর একই রকম ফসলের চাষ না করে ভিন্ন ভিন্ন শস্য চাষের পর্যায়ক্রমিক ঘটনাকে বলা হয় শস্য বর্তন। শস্য বর্তনের 4টে ছবি দিয়েছি দেখো, 4টে ফসলের। তাহলে কী কী দেখো, কৃষি জমিতে এক বছর দানা শস্য ধান, গম, ভুট্টা চাষ করে পরের বছর যদি মুগ, মসুর, মটর চাষ করলে ফসলের উৎপাদন হচ্ছে বৃদ্ধি পায় শস্যাবর্তন বা শস্য পর্যায়ের মাধ্যমে। তারপর দিয়ে যাবে ঝুম চাষ কী? তাহলে ঝুম চাষ এক প্রকার প্রাচীন স্থানান্তরিত কৃষি পদ্ধতি যা বিশেষত পাহাড়ি এলাকায় প্রচলিত। ঝুম চাষকে শিফটিং চাষ বা স্ল্যাশ ও বান কৃষিও বলা হয়। উত্তর পূর্ব ভারতের মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই সমস্ত উত্তর পূর্ব ভারতের কিছু অংশেই প্রাচীন পদ্ধতিতে চাষ করা হয়, যেখানে নির্দিষ্ট বন জঙ্গল নির্বাচন করে দিয়ে আছে দেখো, নির্দিষ্ট বনভূমি তারা নির্বাচন করে এবং সেই বনভূমিতে তারা আগুন লাগিয়ে দেয়, তারপর পরিষ্কার করে সেখানে 2 থেকে 3 বছর প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করা হয়। সেই প্রাচীন পদ্ধতির নামই হচ্ছে ঝুম চাষ। এর দাগের দেখো, 2-এর দাগের 1-এরটা, ওটেকের পুরো নাম কি, এর প্রয়োজনীয়তা লেখো। তাহলে ওটেকের ফুল ফর্ম লিখবে, দেখো ফুল ফর্ম কি দেওয়া আছে দেখো, ওশান থার্মাল এনার্জি কনজারভেশন। ওটেকের এটা ফুল ফর্ম। ওটেক মানে কি বলবে, ওটেক কি, সমুদ্রের উপরিভাগের গরম জল এবং গভীর সমুদ্রের ঠান্ডা জলের মধ্যে তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে কী হয়, বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এর কাজ। আর ওটেকের ফুল ফর্ম ওশান থার্মাল এনার্জি কনজারভেশন। 2 নম্বর দিয়েছে, 2 নম্বর বলছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। তাহলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে দেখো তো, পাললিক শিলাস্তরের মধ্যে প্রস্তুরীভূত জীবাশ্ম কিংবা টারস্যান থেকে উপলব্ধ যেসব জ্বালানি শক্তি সম্পদ হিসাবে ব্যবহার করা হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। পৃথিবীর সবচেয়ে পুরনো বনভূমি মাটির তলায় পতিত হয়ে সৃষ্টি হয়েছে কয়লা, এবং সমুদ্রের নিচে পাললিক শিলা সৃষ্টির সময় মৃত সামুদ্রিক প্রাণীর দেহ চাপা পড়ে হাইড্রোজেন তরল বা খনিজ তেল, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। 3 নম্বরে দেখো, চিপকো আন্দোলন কি, এর একজন নেতার নাম লেখো। চিপকো আন্দোলন 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীদের অরণ্যকে রক্ষা করার জন্য এক অনন্য অহিংস আন্দোলন শুরু করেছিল। বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে গাছ কাটার হাত থেকে বাঁচিয়েছিলেন। এই আন্দোলনকে চিপকো আন্দোলন বলা হয়। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। আর কয়েকজন নাম বলেছেন সুন্দরলাল বহুগুণা এবং গৌরী দেবী ইত্যাদি। তুমি সুন্দরলাল বহুগুণা একটা নেতার নাম তুমি লিখে দেবে। 4 নম্বরটা, অপ্রচলিত শক্তি হিসাবে সৌরশক্তি কেন গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, সূর্য হলো পৃথিবীর সকল শক্তির উৎস। সূর্য থেকে তাপ ও আলোর মাধ্যমে যে শক্তি নির্গত হয় তাকেই সৌরশক্তি বলে। আর এই শক্তি হচ্ছে পরিবেশ বান্ধব। পৃথিবীতে প্রতি ঘন্টায় যে পরিমাণ সৌরশক্তি উৎপন্ন হয় প্রায় 21,000 কোটি টন কয়লার তাপশক্তির সমান।
এবার কেন সেটা গুরুত্ব দেখো, তোমরা এখানে পরিবেশ বান্ধব তোমরা একটা লিখে দেবে প্রথম, পরিবেশে কোনো ক্ষতি করে না। 2 নবায়নযোগ্য, কারণ কয়লা খনিজ তেল এগুলো ফুরিয়ে যাচ্ছে বলে সৌরশক্তির ব্যবহার বেড়ে যাচ্ছে। খরচ সাশ্রয়ী, এগুলো খরচের পরিমাণ কম। বিকেন্দ্রীকরণ মানে দূরবর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ সহজ হয়। কর্মসংস্থান, নতুন নতুন কর্মসংস্থান এবং শিল্প চাকরির সুযোগ। দূষণহীন বললাম, তাহলে বহুমুখী ব্যবহারের জন্যে সৌরশক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বা অপশক্তি হিসাবে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তারপরে তোমাদেরকে IRED এর পুরো নাম কি? শক্তি উৎপাদনে এর ভূমিকা লেখো। IRED এর ফুল ফর্ম দেখো, ইন্ডিয়ান রিনিউয়াল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, বাংলায় ভারতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা। শক্তি উৎপাদনের কী ভূমিকা? নতুন এবং পুনর্নবীকরণ উৎসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং শক্তি দক্ষতার মাধ্যমে শক্তি সংরক্ষণের জন্য নির্দিষ্ট প্রকল্পে আর্থিক সাহায্য প্রদান করা। আর মোট বিদ্যুতের 5% পুনর্নবীকরণ শক্তি থেকে সংগ্রহ করা হয়। সবচেয়ে নিম্নমানের ও উন্নত মানের কয়লার নাম লেখো কার্বনের শতকরা পরিমাণ সহ। উন্নত মানের কয়লা লিখবে অ্যান্থ্রাসাইট, কার্বনের পরিমাণ 85 থেকে 95, আর নিম্নমানের লিখে দেবে পিট 30%-এর কম। তাহলে একটা লিখছো অ্যান্থ্রাসাইট আর 2 নম্বর লিখছো পিট, আর দুটো কার্বনের পরিমাণ, প্রথমেরটা বললাম 85 থেকে 95 আর 35-এর কম। এর দাগের প্রথমেরটা, বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো 6 নম্বরের। দেখো, চন্দ্রগুপ্তের মৌর্যের প্রাজ্ঞ মন্ত্রী মন্তব্য করেছিলেন যে পরিবেশের সুস্থিতির ওপর একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে। নিম্নলিখিত পরিবেশজনিত সমস্যাগুলোর সমাধান করতে পারলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনযাত্রার মান উন্নত হবে। ফার্স্ট দেখো, জনসংখ্যার স্থিতাবস্থা। পৃথিবীর ধারণ ক্ষমতা অনুসারে বিশ্বের জনসংখ্যা নির্দিষ্ট হওয়া দরকার। লক্ষ্য করা গেছে যে দরিদ্র দেশগুলোতে অশিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার ত্রুটির জন্য পরিবার পরিকল্পনা সার্থকভাবে রূপায়িত হয়নি। ফলস্বরূপ জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে। এই দেশগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর দিকে দেখো, সঠিকভাবে ভূমির ব্যবহার ও পরিকল্পনা। অনেক ক্ষেত্রে ভূমিকে সঠিকভাবে ব্যবহার না করার ফলে একদিকে যেমন পর্যাপ্ত পরিমাণে ভূমি সম্পদ আহরণ করা যায় না, অপরদিকে অতি ব্যবহার ফলে ভূমি দ্রুত উর্বরা শক্তি হারিয়ে ফেলে অথবা ভূমিক্ষয় দেখা যায়। এই কারণে সুপরিকল্পিত উপায়ে ভূমিকে সর্বাধিক পরিমাণে ব্যবহার করতে হবে। 3 নম্বর, সমৃদ্ধ শস্যক্ষেত্রের সৃষ্টি ও পতিত জমির সবুজায়ন। শস্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষি জমিতে নিরাপদ ও উন্নত মানের কৃষি ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া বহু পতিত বা অনুর্বর জমিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কৃষিযোগ্য করে তোলা উচিত। 4 নম্বর, দূষণ নিয়ন্ত্রণ। বিভিন্ন দূষণের প্রভাবে জীবজগৎ সহ মানুষ বিপন্ন হয়ে ওঠে। দূষণ প্রক্রিয়া ফলে শুধু বিভিন্ন রোগ সৃষ্টি হয় তা নয়, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর অবলুপ্তির জন্য দায়ী। এই কারণে যানবাহনের ব্যবহার, কীটনাশকের ব্যবহার ও শিল্প স্থাপনের ক্ষেত্রে দূষণমুক্ত প্রক্রিয়া অবলম্বন করা উচিত এবং পরিবেশ নীতিকে কঠোরভাবে অবলম্বন করতে হবে। 5 নম্বর, জনবসতির উন্নয়ন। উন্নয়নশীল দেশগুলোতে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির জন্য যত্রতত্র অপরিকল্পিতভাবে গৃহ নির্মাণ করা হচ্ছে। নদীর ধারে বসতি স্থাপন করলে নদীর পাড় ভেঙে বন্যা ও পাহাড়ে বসতি তৈরি করলে ধস নামার প্রবণতা বেড়ে যায়। এই কারণে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মত গৃহ নির্মাণ করা উচিত। 6 নম্বর, জীববৈচিত্র্য সংরক্ষণ। জীববৈচিত্র্য দেশ তথা বিশ্বের সম্পদ। দূষণ, নগরায়ন, শিল্পায়ন প্রভৃতি কারণে জীববৈচিত্র্য বিপর্যয়ভাবে কমে যাচ্ছে। জনশিক্ষা, বৃক্ষরোপণ, কলা কর্ষণ এবং কঠোর আইন প্রণয়নের দ্বারা জীববৈচিত্র্যকে সুরক্ষিত করতে হবে।
নিবারণের পরিকল্পনা। ঘন বসতিপূর্ণ অঞ্চলে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। দরিদ্র দেশগুলোতে স্বাস্থ্যসম্মত পয় প্রণালী, পানীয় জলের ব্যবস্থা না থাকা এবং সুচিকিৎসার অভাব থাকায় মানুষের সহজেই রোগাক্রান্ত হয় এবং পৌরসভাগুলিতে এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে এবং উন্নত মানের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা উচিত। বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার। বর্জ্য পদার্থ রাসায়নিক বর্জ্য, প্লাস্টিক, ইলেকট্রনিক্স বর্জ্য, গৃহস্থালির আবর্জনা পরিবেশকে দূষিত করে। পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পদার্থ থেকে পুনরায় নতুন উপাদান সৃষ্টি করে এবং এই ধরনের দূষণকে নিয়ন্ত্রণ করা। 9 নম্বরে দিয়েছে পরিবেশ শিক্ষা ও সচেতনতা। আমাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা না থাকলে কোনো সরকারের পক্ষে দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়। এই কারণে বিভিন্ন আলোচনা সভা, গণমাধ্যমের সাহায্যে প্রচার, পরিবেশ সম্পর্কিত লিফলেট ও পুস্তিকা বিলি করে মানুষের পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে। সর্বশেষ এবং লাস্ট 10 নম্বর পরিবেশ আইন প্রণয়ন। তাহলে পরিবেশ রক্ষা বিভিন্ন আইন প্রণয়ন করে সেগুলোকে কার্যকরী করা দরকার। প্রয়োজন বোধে পূর্ববর্তী আইনগুলোকে সংশোধন ও নতুন আইন সংযোজন করা উচিত। তোমরা 6 নম্বরে 6টা পয়েন্ট তোমরা লিখলেই হবে। আমি 10টা পয়েন্ট আলোচনা করলাম, 6টা পয়েন্ট তোমাদের লিখলেই হবে। 2 নম্বরে সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনাগুলি লেখো। সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ IPM বলতে কি বোঝো? সুস্থায়ী কৃষি কর্মপরিকল্পনা কাকে বলে দেখো, বলছে কি সংজ্ঞা দেখো, কৃষিক্ষেত্রে যে বিশেষ বিজ্ঞানসম্মত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ব্যবহৃত বীজের উন্নতি সাধন, সুসংহত পেস্ট ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, উৎপাদিত ফসলের বিপণনের সঠিক ব্যবস্থা গ্রহণ, জৈব চাষ ও মিশ্র চাষের সঠিক প্রণয়নের মাধ্যমে দেশের কৃষির ব্যবস্থার সার্বিক নিরবিচ্ছিন্ন উন্নয়ন ঘটনাকে এক কথায় বলা হয় সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনা। তাহলে এই কর্মপরিকল্পনাগুলো কি কি 1 নম্বর 2 নম্বর করে লিখে দেবে। 1 নম্বর লিখে দেবে দেখো মাটির স্বাস্থ্য ও উর্বরতা সংরক্ষণ। তার জন্য কি করবে? মাটির স্বাস্থ্য ও উর্বরতা সংরক্ষণ, জৈব সার ও কম্পোস্ট সারের ব্যবহার করতে হবে। 2 নম্বর কী করতে হবে? শস্যাবর্তন, একই জমিতে বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্য চাষ করতে হবে। তারপর কী হচ্ছে দেখো কভার ক্রপিং, মাটির ক্ষয় করার জন্য ক্রপ ব্যবহার করতে হবে। মাটির ক্ষয়রোধ প্রতিরোধ করতে হবে। জল বাষ্পীভবনের হারের জন্য মালচিংয়ের ব্যবস্থা করতে হবে। তারপরে দেখো জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য দক্ষ সেচ পদ্ধতি, বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে। জৈবিক বৈচিত্র্যতা বৃদ্ধি করতে হবে। মিশ্র কৃষির ব্যবহার করতে হবে। আন্তঃফসল, বিভিন্ন ফসল ঘুরিয়ে ফিরিয়ে একর সঙ্গে চাষবাস করতে হবে। আর কীটপতঙ্গ রোগের সংক্রমণ থেকে নিয়ন্ত্রণ করতে হবে। এইগুলো হচ্ছে তোমার সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনা। তার সাথে তোমাকে আর একটা পয়েন্ট কোশ্চেন দিয়েছে সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? তখন বলে কৃষি জমিতে ফসল উৎপাদনের প্রারম্ভিক পর্যায় থেকে ফসল তোলা পর্যন্ত পেস্ট দমনের উদ্দেশ্যে ব্যবহৃত যান্ত্রিক, রাসায়নিক, জীবজ ইত্যাদি প্রযুক্তির ব্যবহার করে পেস্টের নিয়ন্ত্রণ করা এবং ফসলের উৎপাদনকে বৃদ্ধি করা কি বলা হয়? সুসংহত পেস্ট নিয়ন্ত্রণ। দেখো ইংলিশে হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। IPM এর ফুল ফর্ম দেখো দিকে রয়েছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এবার নিয়ন্ত্রণের কয়েকটা উদ্দেশ্য, 2টো উদ্দেশ্য তোমরা লিখে দেবে। প্রাকৃতিক সম্পদগুলোকে যথাযথভাবে রক্ষা করা। 2 নম্বর লিখবে পরিবেশ দূষণের মাত্রার হ্রাস ঘটানো। আর 3 নম্বর দেখো দিয়েছে পেস্ট প্রাণীর প্রজাতিগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল না করা, শস্য ক্ষেত্রে বাস্তুতান্ত্রিক উপাদানগুলোকে রক্ষা করা, আর জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন পদ্ধতিকে হ্রাস করা। কাকে বলে? 2টো তোমার উদ্দেশ্য তোমরা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। কৃষিতে জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার সংক্ষেপে লেখো। দেখো জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার। ফার্স্ট দেখো কৃষি ব্যাকটেরিয়া, ভাইরাস, অনুছত্রাক, প্রোটোজোয়া ও অণুজীব জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। কীটপোকা, রোগ জীবাণু, আগাছা নিয়ন্ত্রণে অণুজীবের ব্যবহার ও খাদ্য সম্পর্কে কাজে লাগিয়ে জৈব বস্তু দিয়ে নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে জৈব নিয়ন্ত্রণ বলা হয়।
পতঙ্গদের দ্বারা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত অণুজীবদের জৈব পতঙ্গনাশক বলা হয়। এ সবুজ আগাছানাশক। কিছু ধরনের শস্য যেমন মিলেট, সয়াবিন, সূর্যমুখী, বার্লি এবং আলফা ঘাস তাদের কাছাকাছি কোনো রকম আগাছা জন্মাতে দেয় না তাদের মধ্যে থাকা এক ধরনের রাসায়নিকের সাহায্যে। সেই কারণে এই ধরনের শস্য যদি শস্য আবর্তনের অঙ্গ হিসাবে চাষ করা যায় তবে সেখানে অবাঞ্ছিত আগাছা জন্মাতে পারবে না। সেই কারণে এদের সজীব আগাছা নাশক বলা হয়। 2. ব্যাসিলাস থুরিনোজিএনসিস। এটি একটি স্পোর বা অযৌন জনন বীজ সৃষ্টিকারী অণুজীব যা ব্যাকটেরিয়া। স্পোরের উৎপাদনকারী কোষের মধ্যে এক ধরনের ক্লাসিত প্রোটিন থাকে যা একটি বিষের পূর্ববর্তী অবস্থা। কীটপতঙ্গের পৌষ্টিক নালীর মধ্যবর্তী অংশে উৎপন্ন প্রোটিন বিশ্লেষক জারকের প্রভাবে এটি পুরোপুরি বিষে পরিণত হয়। এই বিষের অণু কীটপতঙ্গের পৌষ্টিক নালী সংলগ্ন ঝিল্লির কোষে থাকা নির্দিষ্ট সংগ্রাহক কেন্দ্রে যুক্ত হয় এবং বিষক্রিয়ায় পতঙ্গটির মৃত্যু হয়। জৈব সার হিসাবে ব্যবহারিক বিভিন্ন অণুজীব কোনগুলো? ব্যাকটেরিয়ার মধ্যে দেখো রাইবোজিয়াম, অ্যাজোব্যাক্টর ইত্যাদি হয়েছে। ফাঙ্গাস বা ছত্রাক, নীলাভ সবুজ শ্যাওলা একটি ফার্ন জাতীয় উদ্ভিদ যার মধ্যে অ্যানাবিয়ানা অ্যাজোলা নামক নীলাভ সবুজ শ্যাওলা মিথজীবী হিসাবে বাস করে। তারপরে হচ্ছে সিয়েরটা রাইবোজিয়াম, শিম জাতীয় বা শুঁটি জাতীয় গাছের এবং কিছু অন্যান্য গাছের মূলে অবুদ বা গুটি তৈরি করে। এই ব্যাকটেরিয়ার যিনি আছে নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষ গুণ। এরা মূলম দিয়ে গাছের শিকড়ে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত নানা নির্দিষ্ট ঘটনার মাধ্যমে মূলে গুটি বা অবুদের সৃষ্টি করে। মূলের গুটির মধ্যে থাকা কিছু ব্যাকটেরিয়া কোষ পরিবর্তিত হয়ে নাইট্রোজিনেজ নামক একটি বিশেষ এক ধরনের উৎসেচক উৎপন্ন করে যা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে। এই উৎসেচকটি ভীষণভাবে অক্সিজেন সংবেদনশীল, তাই শুঁটির মধ্যে গোলাপি রঞ্জক লেগ হিমোগ্লোবিন তৈরি হয়। ডি অ্যাজোটোব্যাক্টর। মিথজীবী পদ্ধতি ছাড়াই এই ব্যাকটেরিয়া মাটিতে থাকা বিভিন্ন জৈব পদার্থের সাহায্যে নাইট্রোজেনের সংযুক্তি ঘটাতে সক্ষম। এটি ঘাস জাতীয় একবীজপত্রী উদ্ভিদের মূলে অবুদ তৈরি করে বসবাস করে। এসব উদ্ভিদের মধ্যে জোয়ার, বাজরা, রাগি, গম ইত্যাদি উল্লেখযোগ্য। এবং নীলাভ সবুজ শৈবাল। এইসব অণুজীব সালোক সংশ্লেষে সক্ষম। কিছু নীলাভ সবুজ শৈবাল মিথজীবী হিসাবে অ্যাজোলা নামক এক জাতীয় ফার্নের মধ্যে মধ্যে থাকে। সাধারণত 2টি বা তার বেশি সংখ্যক গোত্রের নীলাভ সবুজ শৈবাল খেতে ছড়ানো হয়। কেননা একটি মাত্র গোত্রের শৈবালের থেকে এ ব্যবস্থাটি আরও বেশি কার্যকরী। এটি নাইট্রোজেন উৎসেচক উৎপন্ন করতে পারে এবং নাইট্রোজেনের সংযুক্তি ঘটায়। এবং অ্যাজোলা আর অ্যানাবিনার দুটো ছবি, এইটুকু তোমাকে আলোকপাত করতে হবে 6 নম্বরের জন্যে। পরের দাগের একের প্রশ্ন, শক্তির উৎস হিসাবে প্রাকৃতিক গ্যাস ও জলবিদ্যুতের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তাহলে প্রাকৃতিক গ্যাস কাকে বলা হয়? সাধারণত পেট্রোলিয়াম খনিতে খনিজ তেলের সঙ্গে যে দাহ্য গ্যাস সঞ্চিত থাকে তাকে প্রাকৃতিক গ্যাস বলা হয়। এই গ্যাস তৈল খনি থেকে পৃথকভাবে উত্তোলন হয়। প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তা বলে প্রয়োজনীয় মানে ব্যবহার সম্বন্ধে লিখে দিলেই হবে। দেখো সবুজ কালারে দেওয়া আছে ফার্স্টে গৃহস্থালী ব্যবহার। গৃহস্থালীর মধ্যে কী কী ব্যবহার করা? দেখো রান্নার জ্বালানি, জল গরম করা, ঘর গরম করা, কাপড় শুকানো।
তারপরে দ্বিতীয় আসছে দেখো শিল্পক্ষেত্রে ব্যবহার। শিল্পক্ষেত্রে দেখো নীল কালের তাপ উৎপাদন করা, বিদ্যুৎ উৎপাদন করা, রাসায়নিক শিল্পে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহার করছে, কাগজ শিল্পে ব্যবহার করা হচ্ছে। তারপর তোমাদের এই যে পরিবহন ক্ষেত্রে দেখো সবুজ কালারে, ওর আন্ডারে দেখো এই যে সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস যেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, এলএনজি যেগুলো ভারী যানবাহন জাহাজে, লিকুইড ন্যাচারাল গ্যাস, জাহাজ চালনা, রেল ইঞ্জিন। এবার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাস টারবাইন ঘুরিয়ে একটা তোমরা লিখে দেবে। তারপর দেখো কৃষিক্ষেত্রে দিয়েছে দেখো সার উৎপাদন করতে, শস্য সংরক্ষণের ক্ষেত্রে, তাহলে কৃষিক্ষেত্রের মধ্যে দুটো সার উৎপাদন এবং শস্য সংরক্ষণের ক্ষেত্রে তোমরা দুটো লিখে দেবে। তারপরে এই যে বাণিজ্যিক ব্যবহার দেখো হোটেল, শপিং মল, অফিসের ক্ষেত্রে বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। পেট্রোকেমিক্যাল শিল্পে দেখো ইথিলিন উৎপাদন, প্রপিলিন উৎপাদন, বিটাউরাইন উৎপাদন, মিথাইল উৎপাদন। ইলেকট্রনিক শিল্পক্ষেত্রের মধ্যে দেখো সেমিকন্ডাক্টর উৎপাদন, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, সোলার সেল ইত্যাদি ক্ষেত্রে তোমরা 4টে থেকে 5টা পয়েন্ট তোমরা লিখে দিলেই তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তা বা ব্যবহার দুটোই কিন্তু একই জিনিস। এবার দিয়েছে জলবিদ্যুৎ দেখো সাধারণত খরস্রোতা নদী বাঁধ কিংবা দ্রুতগামী জলাধারকে কাজে লাগিয়ে টারবাইনের সাহায্যে জলধারার গতিশক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকেই বলা হবে জলবিদ্যুৎ। এবার জলবিদ্যুতের প্রয়োজনীয়তা আমরা জেনে নেব। ফার্স্ট দেখো পরিশোধন ব্যবস্থা। জলবিদ্যুৎ থেকে উৎপন্ন তাপ শক্তি বেশি হওয়ায় অ্যালুমিনিয়াম, তামা পরিশোধনে জলবিদ্যুতের ব্যবহার অপরিহার্য। 2 নম্বর শিল্পক্ষেত্র দেখো জলবিদ্যুৎ থেকে উৎপাদিত শক্তি বিভিন্ন শিল্পক্ষেত্রে যেমন লৌহ ইস্পাত শিল্প, কাঁচ শিল্প, বস্ত্রবয়ন শিল্প, কাগজ শিল্পে ব্যাপক ব্যবহার করা হয়। গ্রিড স্থিতিশীলতা, জলবিদ্যুৎ কেন্দ্রগুলো বিভিন্ন গ্রিড মানে অনেকগুলো জলবিদ্যুৎ কেন্দ্র যখন অবস্থিত হবে তখন ছোটো ছোটো এক একটা গ্রিড বলা হবে, বজায় রাখতে একটা গ্রিড থেকে অপর গ্রিডের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দেখো বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য ঠিক রাখতে গ্রিড স্থিতিশীলতা জলবিদ্যুতের মাধ্যমে করা হয়ে থাকে। সূক্ষ্ম যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক শিল্প দেখো জলবিদ্যুৎকে 1 ওয়াট থেকে 1000 ওয়াট পর্যন্ত বিভাজন করা যায় বলে সূক্ষ্ম যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক শিল্পে ব্যবহারের বেশি করা হয়। পরিবহন ব্যবস্থা কী দিয়ে দেখো জলবিদ্যুৎ সস্তা ও সুলভ হওয়ায় বিভিন্ন পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর দেখবে কৃষিক্ষেত্রে লিখে দেবে তোমরা ব্যবহার করা হয়। শহর অঞ্চলে এই জলবিদ্যুৎগুলো শহর অঞ্চলে সাপ্লাই করে রাস্তাঘাট, অফিস, আদালত, স্বাস্থ্যক্ষেত্রে ব্যবহার করা হয়। গচ্ছিত সম্পদ সংরক্ষণ, কেন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এগুলোর পরিবর্তে জলবিদ্যুৎ ব্যবহার করলে এদের ভাণ্ডারগুলো আয়ুকালগুলো অনেক বেড়ে যাবে। বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ প্রকল্প বিশেষ করে বড় বড় বাঁধ নিয়ন্ত্রণ করে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। আর শহর অঞ্চলে তোমরা দেখো পানীয় জল সরবরাহ, জলবিদ্যুৎ প্রকল্পের জলাশয় পায় আশেপাশের গ্রাম ও শহর অঞ্চলে জল সরবরাহ করা হয়। তোমরা 5টা থেকে 6টা পয়েন্ট জলবিদ্যুতে লিখে দিলেই হয়ে যাবে। 2 নম্বরটা দিয়েছে বিভিন্ন অপ্রচলিত শক্তিগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দাও। ফার্স্টে আমরা জেনে নেব অপ্রচলিত শক্তি কাকে বলে। যেসব শক্তি উৎসের ভাণ্ডার অপরিসীম এবং যেগুলোর ব্যবহার তুলনামূলকভাবে নতুন তাদের অপ্রচলিত শক্তি বলে। তাহলে বিভিন্ন অপ্রচলিত শক্তির উৎস তাদের গুরুত্ব দেখো। ফার্স্ট দেখো সৌরশক্তি। সূর্য হলো অফুরন্ত শক্তির উৎস। পৃথিবীতে সমগ্র পৃথিবীতে প্রতি ঘন্টায় যে পরিমাণ সৌররশ্মি আসে তা প্রায় 21,000 কোটি টন কয়লার তাপশক্তির সমান। মূলত এই সৌরশক্তি সোলার প্যানেল, সিলিকন সেলের ব্যাটারির মাধ্যমে সংঘবদ্ধ করা হয়। সৌর কুকার, সোলার ড্রায়ার, সৌর জলাশয় ইত্যাদিতে সৌরশক্তি সংবদ্ধ করার কয়েকটি বিশেষ পদ্ধতি এবং এর গুরুত্ব দেখো এখানে দিয়েছে। আলো জ্বালানো, টিভি, পাখা, প্রথমে রেফ্রিজারেটর চালানো হয়। ফসলের আর্দ্রতা দূরীকরণে সোলার ড্রায়ারের ব্যবহার করা হয়। রান্নার কাজে সৌর কুকার ব্যবহার করা হয়। শীতপ্রধান অঞ্চলে জল গরম জলে পাঠানোর ব্যবস্থা করা হয়। উদাহরণটা একবার দেখে নেবে। তারপর 2 নম্বর অপ্রচলিত শক্তি হচ্ছে বায়ু শক্তি। উপকূলবর্তী অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহ দেখো কত 30 থেকে 40 মিটার উঁচু স্তম্ভযুক্ত পাখা ডায়নামো ঘুরিয়ে মোটরের মাধ্যমে বায়ু শক্তি উৎপাদন করা হয়ে থাকে। বর্তমানে ভারতে প্রায় 3,000-এর বেশি বায়ুচালিত পাম্প রয়েছে। কোথায়? তামিলনাড়ুর মুপান্ডলে ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র
উৎপাদন কেন্দ্র। এবার ব্যবহার বা গুরুত্ব কী দিয়েছে দেখো, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, কৃষিক্ষেত্রে ভূগর্ভস্থ জল তোলা হয়, ধান গম ভাঙানো, খড়কোটা আখ মারাই প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। আর বায়ু শক্তির ক্ষেত্রে বেশিও প্রযুক্তি বিদেশে বিক্রি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। আর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। তারপরে শক্তির উৎস বাড়বে দেখো, তার মধ্যে জোয়ার ভাটা। তাহলে জোয়ারের সময় সমুদ্রের জলে প্রবল বেগে নদীতে ঢোকে, ভাটার সময় প্রবল বেগে সমুদ্রে গিয়ে পড়ে। এই সাহায্যে টারবাইন ঘুরিয়ে জোয়ার বা ভাটার শক্তি উৎপন্ন করা হয়। ব্যবহার দেখো বা গুরুত্ব, মোহানা বা খাঁড়ি অঞ্চলে গৃহস্থালিতে আলো পাখা টিভি টেপ ফ্রিজ চালানো হয়, গ্রামীণ টেলিযোগাযোগ করা হয়, ক্ষুদ্র ও কুটির শিল্পে জোয়ার ভাটাতে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আর কাম্বে উপসাগর কচ্ছ উপসাগর সুন্দরবন অঞ্চলে এই বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। তারপর এই যে ভূতাপ শক্তি, ভূতাপ শক্তি দেখো, ভূ অভ্যন্তর হলো অফুরন্ত ভূতাপ শক্তির উৎস। ভূগর্ভস্থ তাপের উৎসগুলিতে অগ্নুৎপাত উষ্ণ প্রস্রবণ, এই উষ্ণ জলকে কাজে লাগিয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। কাজ দেখো কী দিয়েছে, ভূতাপ শক্তির দ্বারা ঘর গৃহস্থালিতে আলো জ্বালানো, কলকারখানার ছোটো ছোটো যন্ত্রপাতি চালানো, শীতপ্রধান দেশে ঘর গরম রাখা, আর উন্নত দেশে কৃষিক্ষেত্রে তোমার ভূতাপ শক্তি ব্যবহার করা হয় পাম্প চালানোর ক্ষেত্রে। তারপরে 5 নম্বর দিয়েছে দেখো, জৈব গ্যাস শক্তি। শহর অঞ্চলে প্রচুর জৈব পদার্থ উৎপন্ন ছিল, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। কী কী নাম দিয়েছে দেখো, কচুরি পানা, পশুর মল মানে গোবর, অবশিষ্ট কৃষিজ বস্তু, আখের ছিবড়া থেকে যে মিথেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সেগুলোকে জৈব গ্যাস শক্তিতে রূপান্তর করে ব্যবহার করা হয়। এই শক্তি সরাসরি জ্বালানির কাজে ব্যবহার করা হয়ে থাকে আর বিদ্যুৎ উৎপন্ন করা থাকে। পশ্চিমবঙ্গের কোথায় দেখো একটা নাম দিয়েছে গোসাবায় করা হয়ে থাকে। আরেকটা লিখবে ওটেক, সমুদ্র জলের তাপীয় শক্তি। তাই সমুদ্র জলের উপরিপৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে তোমার এই সমুদ্র জলের তাপীয় শক্তি, যাকে বলা হয় ওটেক। দেখো দিয়ে আছে ওশান থার্মাল এনার্জি কনজারভেশন। প্রথম দেখো জর্জ ক্লাউড প্রথম 1930 খ্রিস্টাব্দে কিউবার সমুদ্র তটে প্রদর্শন করেন। তিনি প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করায়, সেই বিদ্যুৎ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তারপরে লাস্টেরটা দেখো, শক্তি সংরক্ষণে ভবিষ্যতের জ্বালানির খোঁজে এক ভারতীয় নাগরিক হিসাবে তোমার সুপারিশগুলো সংক্ষেপে লেখো। ফার্স্টে তাহলে শক্তি সংরক্ষণ কাকে বলা আগে লিখতে হবে। দেখো কী লিখতে হবে, স্থিতিশীল উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক শক্তির উৎসগুলো সঠিকভাবে সংরক্ষণ করাকেই বলা হবে শক্তি সংরক্ষণ। ঠিক আছে, একবার শক্তি সংরক্ষণ একদম তোমরা এইখান থেকে স্থিতিশীল থেকে তোমরা এটা লিখে দেবে একবার, শক্তি সংরক্ষণ কাকে বলে। তাহলে শক্তি সংরক্ষণ আমাদের কর্তব্য। ফার্স্ট পয়েন্টে দেখো, মানব অভ্যাস ও জীবনশৈলীর পরিবর্তন। তাহলে শক্তি সংরক্ষণের জন্য প্রয়োজনে মানুষের বিভিন্ন অভ্যাস ও জীবনশৈলীর পরিবর্তন করা। যেমন ঘর স্কুলের রুম থেকে বেরিয়ে আসার সময় ফ্যান লাইট সুইচ বন্ধ করে বিদ্যুতের খরচ অনেকটা কম হবে। তাহলে অভ্যাস পরিবর্তন করতে হবে 1 নম্বর। 2 প্রযুক্তিগত উন্নয়ন। দেখো বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহারের দ্বারা আমরা শক্তির অপচয় অনেকটা হ্রাস করতে পারি। উদাহরণস্বরূপ দেখো 60 বা 100 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের পরিবর্তে আমরা 20 ওয়াটের CFL বাল্ব ব্যবহার করে বিদ্যুতের অপচয় আমরা রোধ করতে পারি। 2টো পয়েন্ট। তারপরে দেখো 3 নম্বরে লিখবে অতিরিক্ত ব্যবহার হ্রাস। অতিরিক্ত মাত্রার সম্পদ ব্যবহার না করে প্রয়োজন মতো ব্যবহার করলে সম্পদ সংরক্ষণ করা যাবে। 4 অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবহার। যে শক্তি সম্পদ যে বিশেষ চাহিদার জন্য উপযুক্ত সেই বিশেষ চাহিদা পূরণ করে ব্যবহার করা উচিত। অপচয় রোধ বললাম। পরিবর্ত দ্রব্যের ব্যবহার। প্রয়োজন অনুযায়ী চিরাচরি সম্পদের ব্যবহার কমিয়ে অচিরাচরিতের ব্যবহার তোমাকে বেশি বেশি করে করতে হবে। প্রযুক্তিবিদ্যা উন্নয়ন বলেছি। এবার 6 নম্বর দেখো সচেতনতা বৃদ্ধি। শক্তি সম্পদের কার্যকারিতা প্রয়োজনীয়তা এবং অতি ব্যবহারজনিত অসুবিধাগুলিকে মানুষকে বোঝাতে হবে আর জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর 8 নম্বর দেশীয় আন্তর্জাতিক নীতি। প্রতিটা আন্তর্জাতিক স্তরে শক্তি সম্পদের সংরক্ষণে সুষ্ঠু নীতি ও আইন প্রণয়ন করা ও কার্যকরী করা প্রয়োজন। তোমরা এখানে 6 থেকে 8টা পয়েন্ট তোমরা লিখলেই ছোটো ছোটো করে হয়ে যাবে।
আসো সর্বশেষে যে বিকল্প জ্বালানির মধ্যে দেখো ফার্স্ট দিয়েছে জ্বালানি কোষ। যে বিশেষ যান্ত্রিক ব্যবস্থায় হাইড্রোজেন বা হাইড্রোজেন যুক্ত কোনো যৌগ থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে তাপ উৎপন্ন করা হয় তাকে জ্বালানি কোষ বলা হয়। বর্তমানে জ্বালানি কোষে হাইড্রোজেন ছাড়াও প্রাকৃতিক গ্যাস ও ইথানল ব্যবহার করে সাফল্য পাওয়া গেছে। তাহলে বিকল্প হিসাবে জ্বালানি কোষ। 2 নম্বর দেখো হাইড্রোজেন দিয়েছে। কী দিয়েছে? হাইড্রোজেন এক প্রকার হালকা দাহ্য গ্যাস। দেখো 3000 কে অথবা তার বেশি উষ্ণতার জলের তাপীয় বিয়োজন ঘটিয়ে হাইড্রোজেন উৎপন্ন করা হয়। এছাড়া জলের ফটোলাইসিস এবং ইলেকট্রোলাইটিক পদ্ধতিতে হাইড্রোজেন উৎপন্ন করা হয়। এর সুবিধা কী দিয়েছে দেখো? হাইড্রোজেন উৎপাদন হচ্ছে সহজলভ্য এবং পরিবেশ বান্ধব। তাই 2 নম্বর। 3 নম্বর দিয়েছে দেখো ইথানল হলো বর্ণহীন তরল দ্রব্য। বিভিন্ন দানা জাতীয় শস্য যেমন কোথা থেকে পাওয়া যায়? বার্লি, গম, ভুট্টা, আখের খোসা ইত্যাদি থেকে। সুবিধা কি? পরিবেশ বান্ধব, ভারী এবং হালকা যানবাহনের জন্য বিশেষ ব্যবহার করা হয়। 4 নম্বর দেখো দিয়েছে মিথাইল। প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথাইল প্রস্তুত করা। বর্তমানে কাঠের বর্জ্য, কৃষিজ বর্জ্য, শৌচাগারের দ্রব্যাদি থেকে মিথাইল প্রস্তুত করা হয়। সুবিধা কি? উৎপন্ন দূষিত বর্জ্যের পরিমাণ কম হয়, যত ব্যবহার করবে বর্জ্যপদার্থগুলো কমে যাবে, আর খুব কম পরিমাণে ওজোন গ্যাস নির্গত হয়। আর এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব। তাহলে তোমরা মিথাইল 4 নম্বর, 3 নম্বর ইথাইল, 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন, আর 1 নম্বর তোমরা লিখে দেবে জ্বালানি কোষ। তাহলে জ্বালানি কোষ এই 4টে তোমরা বিকল্প ভবিষ্যতের জ্বালানি সম্বন্ধে লিখে দিলেই তোমাদের প্রশ্নের উত্তরটা সঠিক হয়ে যাবে।